যমুনার দিকে তারা যখন যাইতেছিল সেইখানে দুই গ্রুপের মারামারি। দেখুন কি ভয়ঙ্কর রূপে তারা কিন্তু মাঠে নেমেছে এবং তারা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যায়। আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসকে কি করে তারা দেখতে পান। রিজন আছে ভাই, বাংলাদেশের বইমেলাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি একটা ডাস্টবিন বানানো হয়েছে এবং তিনি সেটাকে প্রাউড ফিল করে মনে করেন ডাস্টবিনটা ব্যবহার করছে। এদিকে বইমেলাতে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে দেওয়াতে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নামে। ডক্টর ইউনূসের উপর কঠিন কেঁপেছে তারা। চারদিক যেন ধ্বংসলীলায় মেতে উঠেছে শেখ হাসিনার কপাল খুলে এই পরিস্থিতি হওয়ার পরে। অন্যদিকে সমন্বয়ক উপদেষ্টারাও ভিন্ন রাস্তা অবলম্বন করেন। শেখ হাসিনা বাংলাদেশের বাইরে রয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল। বাংলাদেশের শাসনভার বর্তমানে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর। এই পরিস্থিতিতে দেশে অবিলম্বে অনেক বেশি প্রধান হয়ে উঠল, সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন। অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন। আমাদের এই সরকারের প্রেস সচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে তৈরি একটি ডাস্টবিনের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনাকে চরম অপমানজনক ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রধানমন্ত্রীর ছবিটা পুরোটা ডাস্টবিনে ফেলানো ঠিক অনেক। সে যেহেতু বাংলাদেশের 16-17 বছরের প্রধানমন্ত্রী ছিল, সেই হিসেবে তার ছবিটা ডাস্টবিনে লাগানো এটা ঠিক হয় না। শুধু তো শেখ হাসিনার একলা দোষ না। বর্তমান আওয়ামী লীগ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। তারা মনে করেন নানান জায়গায় ছোট ছোট আপনার কমিটি গঠন করতেছে। দলের যে আপনার নেতাকর্মীরা তারও কি প্রতিনিয়ত অক্লান্ত আপনার পরিশ্রম করে জানের বিনিময় কিংবা জানের তোয়াক্কা না করে প্রতিনিয়ত প্রতিটা কর্মী তার নিজ জায়গায় থেকে। সেটি হলো ইউনূস তাহলে এই কারণে ভোট করাতে চাইছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ঠান্ডা তেমন গরম। যখন উনি গরম হবে তখন থেরাপি কিন্তু উপরে নিচে দুনো দিক থেকে চলবে। যে কোনো সময় থেরাপি শুরু হয়ে যাবে দেশব্যাপী। আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধৈর্যের বাঁধ আজকেই মনে হয় শেষ হয়ে যাবে। আর মনে হয় উনারা ধৈর্যের বাঁধ থাকবে না। হ্যাঁ, ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে তারা। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীরা বারে বারে রাজপথে নামে এবং একটা করে ঘটনা ঘটায়, কিন্তু এখন হঠাৎ ভিন্ন ধরনের একটা ঘটনা দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন গতকালকে বইমেলাতে শেখ হাসিনার ছবিকে কেন্দ্র করে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে ব্যবহার করা হয়েছে এবং এইটাকে কেন্দ্র করে তারা কিন্তু তাণ্ডব করে এবং রাজপথে নেমে সর্বশেষ ডক্টর ইউনূসেরও কিন্তু তারা ক্ষতি করার চেষ্টা করে। সর্বশেষ কি হয় ডক্টর ইউনূসের এবং এই নিয়ে সর্বশেষে ডক্টর ইউনূস কি মন্তব্য দেন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো নিয়ে, যে আওয়ামী লীগ কর্মীরা কি করতেছে, শেখ হাসিনার ছবি কেন ডাস্টবিনে ব্যবহার করা হয় এবং ডাস্টবিনে ব্যবহার করাতে কি হয়েছে এবং রাষ্ট্রের উপর কি প্রভাব পড়েছে। আসুন দর্শক, আপনাদের জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রেডি করেছি, সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই বিষয়গুলো নিয়ে। এই যে সেই ডাস্টবিনে দেখা যাচ্ছে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছে এবং শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে শেখ হাসিনাকে ব্যঙ্গ করে বিকৃত করেই তিনি স্ট্যাটাস দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এটা নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে যে এটা শুভবুদ্ধির উদয় কিনা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে থাকা মানুষ এই ধরনের কর্মকাণ্ড করা উচিত কিনা, সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ যারা করেন, আওয়ামীপন্থী যারা, তারা শফিকুল আলমের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার শুরু করেছেন এবং শফিকুল আলমকে একটা সময় এর জন্য জবাবদিহি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ঠান্ডা তেমন গরম। যখন উনি গরম হবে তখন থেরাপি কিন্তু উপরে নিচে দুনো দিক থেকে চলবে এবং আওয়ামী লীগকে মনে হয় উপর এবং নিচের থেকে থেরাপি দেওয়ার সময় হয়ে গিয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের উপরে থেরাপি শুরু হয়ে যাবে দেশব্যাপী। আমার কাছে মনে হচ্ছে আজকে পাবনা যেভাবে ছিনিয়ে নিয়েছে এক আওয়ামী লীগ নেতাকে, সেটা দেখার পরে আমার তাই মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধৈর্যের বাঁধ আজকেই মনে হয় শেষ হয়ে যাবে। আর মনে হয় উনারা ধৈর্যের বাঁধ থাকবে না। যে কোনো সময় আওয়ামী লীগকে ঢালাওভাবে গ্রেফতারের নির্দেশনা আসবে বলেই আমি মনে করছি। আর সেটাই হবে এদের পাওনা। এদের পাওয়ার এখন একমাত্র জিনিসই হলো মলম দিতে হবে, কররা মলম। কররা মলমের মাধ্যমে আওয়ামী লীগকে ঠিক করতে হবে। এই ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় আওয়ামী লীগ বুঝে না এবং বুঝবে না। ভদ্র ভাষা আওয়ামী লীগকে চালানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, উলুর যখন পাখা উঠে তখন নাকি আগুনে পুড়ে মারা যা। পাবনায় আজকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের এক নেতাকে।
পাবনা আওয়ামী লীগের নেতারা পুলিশের গাড়ি থেকে জোর করে পুলিশ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের নেতাকে। এই অবস্থাটা আমরা দেখলাম আজকে পাবনাতে। এই অবস্থাটা আমরা আর কতদিন দেখব? আমার মনে হচ্ছে যে এটার একটা দেখার শেষ সীমা বা সময়সীমা শেষ হয়েছে। এখন যে কোনো সময় তাদেরকে এই জায়গা থেকে মানে গরম থেরাপি কিছু দিতে হবে। গরম থেরাপি মনে হয় আওয়ামী লীগ এখন সারা দেশব্যাপী পাবে, কারণ পাওয়ার জন্যই এটা একটা শুধুমাত্র সিমটম হয়েছে। কারণ আমাদের পুলিশ বাহিনী যদি হেরে যা, তাহলে আমাদের সরকার হেরে যাবে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হেরে যাওয়া সরকার না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে আরেকটু সময় লাগবে আমাদেরকে। কথা আছে যেমন কুকুর তেমন মুগুর। আওয়ামী লীগকে মুগুর ছাড়া আপনারা ঠিক করতে পারবেন না। আওয়ামী লীগ এমন একটি দল, এমন একটি রাজনৈতিক দল যারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশে নৃত্য করেছিলেন, এবং তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম করে তারা কিন্তু বাংলাদেশে রেকর্ড করেছে। এত বড় একটি সন্ত্রাসী দলকে আবার যারা বাঁচানোর জন্য এখন উকালতি করবে, তাদেরকে আজকে দেখায় দেওয়া হবে পাবনায় কিভাবে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীরা যেরকম পরে আজকে পুলিশ আওয়ামী লীগের কবলে সেভাবে পড়েছিল, কিন্তু সেই আওয়ামী লীগকে রক্ষা করার জন্য কেউ গেলে তাদের কিন্তু উপায় থাকবে না বাংলার মাটিতে। বাংলার মাটিতে আওয়ামী লীগের পক্ষে উকালতি করতে গেলে আদালতে পর্যন্ত প্যান্ট খুলে রাখা হবে। আদালতে প্যান্ট খুলে জাইঙ্গা পরে ছেড়ে দিতে হবে আওয়ামী লীগের পক্ষে কেউ উকালতি করতে গেলে। আদালতে উকালতি বন্ধ করে দিতে হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের পক্ষে কোনো উকালতি চলবে না। আওয়ামী লীগ বিনা উকিলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সকলে ঐক্যমত হতে হবে। আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার বেলায় কেউ আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাতে পারবে না। প্রেম ভালোবাসা যদি দেখান, তাহলে আপনাদের ঘরের বউ তারা টেনে নিয়ে যাবে, আপনাদের মেয়েদেরকে তারা টেনে নিয়ে যাবে। 24-এর আন্দোলনে আপনাদের মেয়েদের উপরে তারা কি নির্যাতন করেছে ভুলে গিয়েছেন আপনারা ভুলে গিয়েছেন? আপনাদের মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদের উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগ? আমার মনে হয় ভুলে যান নাই। তাই ভুলে না গেলে, তাই আজকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে কিছুতেই কোনোভাবেই কেউ ছাড় দেব না। লাভ যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয়, সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল। সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন। অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন। আমাদের এই সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন। অনেকেই খুব সমালোচনা করছেন, অনেকে প্রশংসা করছেন, কেউ কেউ সরাসরি এটার নিন্দা জানাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না, আবার কেউ কেউ আকারে ইঙ্গিতে লিখছেন সম্ভবত। যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ জনাব আনু মোহাম্মদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই। তিনি বলছেন, খুব বাজে, রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা, নিন্দা জানাই। উনি কাকে ইন্ডিকেট করেছেন নিশ্চিত নয়, তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে, এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন। এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন, কেউ কেউ প্রতিবাদও করছেন। মানে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই কুখ্যাত ছবি, যে ছবিটা ইনফ্যাক্ট মুছে দেয়া হয়েছিল, পরে আবার সেটাকে আঁকানো হয়, যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের ক্ষোভ প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা বিভৎস রূপ দাঁড়ায়, সেই ছবিটা দেয়া এই ডাস্টবিন। মানে আমরা খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে, গণতান্ত্রিক দেশগুলোতে কি হয়, সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না। আমি একটু সরিয়ে রাখি, আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয়। যেমন ধরি আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আসে, কুশপুত্তলিকা পোড়ানো। একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেয়া, সেই মানুষটা, তারপর সেটা জ্বালিয়ে দেয়া আমরা বহু সময় করেছি। তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি? বলি না, ওইটা একটা প্রতিবাদের ভাষা, গ্লোবালি অ্যাকসেপ্টেড। আমরা গণতন্ত্রের কথা বলছি, ফর গডস সেক। শেখ হাসিনা হতে হবে না। শেখ হাসিনার মতো পিশাচ দানব, মানে একটা পিশাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি, সেখানে ময়লা ফেলছি, সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি, তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে। আমি আবারও বলছি, আমি সরিয়ে রাখি, শেখ হাসিনা না, একটা স্বাভাবিক সরকার, তার বিরুদ্ধে যদি
কারো কোনো কারণে ক্ষোভ তৈরি হয়, কোনো একটা গোষ্ঠীর হয়, এটা হয়। একটা গণতান্ত্রিক সমাজে একটা সরকার সবাইকে খুশি করতে পারবে না, কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে। যেমন আমরা ধরি, আমি আসবো হয়তো এটা নিয়ে আলাদাও কথা বলবো, তিতুমির কলেজের স্টুডেন্টরা যা করছেন, সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না, সেটা জেনুইন ভালো সরকারও পারে না, কিন্তু তাতে তো তিতুমির কলেজের স্টুডেন্টদের ক্ষোভ হবে। তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ তো করার পথ বের করে নিতেই পারে, তাদের স্বার্থ যেহেতু ফুলফিলড হয় নাই। বহু 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 ঘটনা ঘটে। আমি খুব রিসেন্ট একটা ঘটনার কথা মুহূর্তেই মনে পড়লো, মানে ট্রাম্পের মতো লোক, যে যথেষ্ট গণতান্ত্রিক হিসাবে যার বদনাম আছে, সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্য এম্পায়ার হ্যাজ নো বলস এরকম একটা নাম দিয়ে ট্রাম্পের অত্যন্ত বডি শেমিং করা একটা স্ট্যাচু আমেরিকার বিভিন্ন শহরে রাখা হয়েছিল, প্রকাশ্য রাস্তায় মানুষ গিয়ে ওটার সাথে ছবি তুলেছে, ফান করেছে। খুবই বাজে রুচি হয়ে গেল, খুবই প্রবলেম হয়ে গেল। তো আসলে সেটা না সারা পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার ক্ষোভ প্রকাশের সুযোগ, এবং সেটা বহু সময়ই মনে কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি, কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা। আবারও বলছি, একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায়, কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভাল লাগছে না, তার বিরুদ্ধে গেছে সরকার, তিনি সন্তুষ্ট নন, তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন। মানে একটা ডাস্টবিন কেন, আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরো কারো কাছে মনে হতে পারে আরো বেশি ভয়ঙ্কর। সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছেন এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে, যে কারা আদতে ভেতরে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন, বা কোথাও একটা জায়গা তাদের আছে। এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে, কেউ সেটা মনে করে থাকতে পারেন। আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে। কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার, আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না। ভবিষ্যতের কোনো সরকারও, ভালো সরকার, নির্বাচিত সরকার, সেই সরকারও যদি কোনো কিছু করে, মানুষ যদি ক্ষুব্ধ হয়, এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে। সে তার জন্য শেখ হাসিনার মতো রিপিট দানব বা পিশাচ হতে পারে না। শেখ হাসিনার মতো দানব বা পিশাচ এই ভূমির ইতিহাসে নাই, বহু জায়গায় নাই। তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা, সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি। যে মানুষটা আমাদের হাতে থাকলে, বিচার করলে, অনেকেই বলেন শতবার ফাঁসি তার হওয়া উচিত। ইয়াস, যে ম্যাসাকার তিনি শেষে করে গেছেন, সারা 15 বছর ধরে করেছেন, তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয়। এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোনো সরকার বা বাইরের কোনো সরকার যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না, শেখ হাসিনার মতো দানব হতে হবে না, একটা ভালো সরকারেরও বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে, কুশপুত্তলিকা পড়াতে পারবে। তখন তো আমরা আওয়াজ করি নাই, অনেকেই পড়িয়েছেন, যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন। বাংলাদেশের ইতিহাসের এটা পরতে আছে। এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে। কারো যদি অসততা না থাকে, কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে, তারপরও যদি প্রতিবাদ করে থাকেন, তারকে বলবো, এটা আমাকেও আমি বলবো যে এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে। এটাই গণতন্ত্র এই জিনিসগুলো হয়। গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না, কিন্তু গণতন্ত্রের বেসিক কথাটা হচ্ছে গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে, মত প্রকাশের সুযোগ থাকে, এবং কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রকাশকে কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কারো কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত হয়ে গেল, এটা সীমা লঙ্ঘন করলো। তারপরও আসলে সেই জিনিসগুলো মেনে নেয়ার চর্চা থাকতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। আমরা মনে হয় ওইদিকে যেতে হবে। আমি আমেরিকার উদাহরণ দিয়েছি, মানে আমরা কাল আমেরিকা হয়ে যাবো তা না, কিন্তু আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে। যেখানেই এই ধরনের বিষয় নিয়ে বাধা আছে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা, সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। খেয়াল করবো, আমরা কার্টুন নিয়ে শেখ হাসিনার সময় একই ঘটনা ঘটেছিল। আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে, তাদের কাছে কার্টুনও খারাপ লাগতে পারে। তখন শেখ হাসিনার খারাপ লেগেছে, এটা খারাপ জিনিস, তো কার্টুন অলমোস্ট বন্ধ করে দিয়েছেন তারা। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, কিন্তু তারও কার্টুন নিয়ে অ্যালার্জি আছে, মোদির বিরুদ্ধে কথা বলা নিয়ে অ্যালার্জি আছে। ওখানেও একই রকম, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে চাপ আছে, ওখানেও তিনি এগুলো নিতে পারেন না। তো যেখানেই মত প্রকাশ নিয়ে মানুষকে একটু এক্সিজারেট করা নিয়ে সমস্যা আছে, সেটা অগণতান্ত্রিক জায়গা।
মনে করে নিতেই হবে। আর আমি বটম লাইন যেটা বলতে চাই সেটা হচ্ছে, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কেউ এটা বলবে ওটা বলবে, সেটা নিয়ে যতটুকু আলোচনা হতেও পারে, একটা পতিত মাফিয়া, একটা ডাকাত, একটা বর্বর অসভ্য মানুষ, যিনি তার নিজ রাষ্ট্রের মানুষকে যে কোনোভাবে হত্যা করে, গুম করে, নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে আমরা ঘৃণা যদি প্রকাশ করতে চাই, সেটা করা যাবে না। তাহলে তো যারা যারা এটার প্রতিবাদ করছেন, শেখ হাসিনার ওই ছবিতে যে জুতা মারার, ওই যে মেট্রো রেলের ওই পিয়ারের মধ্যে যখন ছবিটা ছিল, জুতা মারার প্রচুর ভিডিও আছে। আমি দেখেছি বিদেশি মিডিয়া যখন বাংলাদেশে আসে, তারা ওই ছবি দিয়ে অনেকেই শুরু করে বা কোনো একটা পর্যায়ে ওখানে যায়, তারা এই জুতা মারার ছবি বা ভিডিও প্রকাশ করে। তাহলে তো কারো কারো কাছে জুতা মারাটাও খারাপ মনে হবে, কারো কারো কাছে মুজিবের ভাস্কর্য ভেঙে দেওয়াটাকেও খারাপ মনে হবে। ওটাকে আমি খারাপ মনে করি না, কিন্তু আমি প্রথম দিন থেকে ওটা ডিফেন্ড করেছি। ওটা শেখ হাসিনার অপশাসনকে সিম্বলাইজ করে বলে মানুষ এটা ভেঙেছে। খুবই স্বাভাবিক ছিল, পৃথিবীর প্রতিটা পতিত স্বৈরাচারের পরে এগুলো হয়। তাহলে কি আস্তে আস্তে আমরা ওগুলোও শুনতে থাকবো? না, আমাদেরকে এই জিনিসগুলো নিতে হবে। সুতরাং শেখ হাসিনার ওপরে তার এই যে যা যা ঘটছে, সেই জিনিসগুলো খুবই চমৎকার গণতান্ত্রিক চর্চা, এবং আমরা ভবিষ্যতে শেখ হাসিনার তুলনায় ফেরেশতাও যেসব সরকার হবে, তাদেরও কোনো বিষয়ে আমি যদি সংক্ষুব্ধ হই, আমার যদি খারাপ লাগে, আমি এই ধরনের আচরণ করার, এই ধরনের সিম্বলিক ঘৃণা বলি, প্রতিবাদ বলি, জানানোর অধিকার চর্চা করতে চাই। সুতরাং সেই বাংলাদেশের অপেক্ষায় আছি। শেখ হাসিনাকে একটু সহ্য করুন। শেখ হাসিনার এই ডাস্টবিন, শেখ হাসিনার এই অপমান, এগুলো বলতে বাধ্য হচ্ছি। এটার পিছনে অনেকগুলো কারণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন। গতকালকে, গত 2 থেকে 3 দিন যাবত জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন, তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে, একজন নিহত আছেন, রিক্সাওয়ালার স্ত্রী ছিলেন, তিনি এখন ভিক্ষা করতে নামছেন। অনেক আহতরা আছেন, চিকিৎসা পাচ্ছেন না। তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল, এটার দায়িত্বে কে ছিল? সার্জিস। হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়ে দিল কেন? পরবর্তী সময় দেখলাম সার্জিস রাজনীতি করবে, জাতীয় নাগরিক কমিটি একটা বড় পদে তিনি আছেন, দেশব্যাপী চষে বেড়াচ্ছেন, আর তাদের রাজনৈতিক দলকে তারা গোছাচ্ছেন। অপরদিকে বেচারা বিয়ে শাদিও করছেন, সুন্দর লাইফস্টাইল তৈরি হচ্ছে। আশেপাশে এসপি, ডিসি, সেনাবাহিনীর বড় একটা অফিসার যেখানে যায় লাইট ক্যামেরা অ্যাকশন, ভালোই লাইফ সেটেল হয়েছে সার্জিসের। তো সার্জিস কি কোনো গুলি খাইছিল? না। সার্জিস কি ধরেন মানে ডিবি হেফাজতে যাওয়া ছাড়া এর বাহিরে এই আন্দোলনের প্রথম দিকে এদেরকে আমরা ওইভাবে চিনতাম না। কথাগুলো কেন বলছি? কারণ আছে। আমরা আমাদের কথা বলছি না, জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কথা বলছি। তাদের কারণে সার্জিস ছাত্রলীগের সার্জিস এখন প্রধান সমন্বয়ক, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মুহূর্তে সে আছে। হাসনাতের নমুনা দেখেন, একই ক্যাটাগরিতে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, বিয়ে শাদী করছেন, ভালো পদ পদবি আছে, সব জায়গায় নাম ডাক আছে, যে কোনো জায়গায় ঢোকার তার গ্রিন কার্ড আছে, তো সব দিকে ঠিক আছে এদের। কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তাদের চিকিৎসাটার জন্য তাদের খোঁজ করার সময় হয় না। তো গতকালকে যখন প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে হাসনাত গেছেন, ওইখানেও গিয়ে কিন্তু কালকে অপমানিত হয়েছেন। এর আগে 7 কলেজে গিয়ে হয়েছেন, এসেছে ফুটেজ করে এসেছে। এরা লাইট ক্যামেরা অ্যাকশন, রাজনৈতিক দল, বিএনপির সাথে বাদানুবাদ, আরও যেই বক্তব্যগুলো এরা দিচ্ছে, এরা আবার বলতেছে এই সরকার ব্যর্থ। তো এই সরকার কার? তোমাদের তৈরি করাই তো সরকার, তোমরাই তো নিয়োগ করতে এই সরকারদের। প্রথম প্রায়োরিটি লিস্টে থাকা দরকার ছিল, যেগুলো আমরা দেখছিলাম। আর শেখ হাসিনা যে এত খারাপ ছিল, তাও তো মুক্তিযোদ্ধা জিনিসটি কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গাটা থেকে, যে তিনি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের পর্যন্ত সুযোগ সুবিধা দিচ্ছেন। আর তোমরা তো রানিং জিন্দা 6 মাসও নাই, নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছ। আহত যারা আছে, নিহত যারা আছে, তাদের পরিবারের সুযোগ সুবিধা, সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন, ভাই কেন? তোমরা সারা দিনের মধ্যে যে পরিমাণ ইফোর্ট পলিটিক্যালি দিচ্ছ, আওয়ামী লীগের গালাগালি করতে দিচ্ছ, শেষ তো? আওয়ামী লীগ তো আর আসবে না। এখন দরকার কি ছিল? প্রায়োরিটি লিস্টে আহত নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ, চিকিৎসা, তাদের পরিবারগুলো কিভাবে চলছে। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি, একটা কথা আমার না,
প্রতিবাদের আওয়াজ উঠছে যে তোমরা নিজেদের পদ পদবী, রাজনৈতিক গোষ্ঠী, ভবিষ্যৎ, আত্মীয় স্বজন পর্যন্ত অনেক কিছু করে ফেলছো। আমরা কি প্রয়োজনে 20 দিন আমরাও 20 খেয়ে আমরা পুরো শহীদ পরিবার হয়ে যাই, আপনাদের কাছে আর কেউ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবে না। যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত, তারাই আজকে চিকিৎসার জন্য রাতে বিরাতে রাজপথ দখল করতে হচ্ছে, পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। আর অপরদিকে এই টোটাল আন্দোলনে হাতে গোনা 20-50 জন যারা সমন্বয়ক এই মুহূর্তে, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। মিডিয়া ফুটেজ, কাভারেজ, টাকা পয়সা কম বেশি আসতেছে। ঢাকা রূপায়ণ টাওয়ারের মতন অফিস চালাচ্ছে, এই খরচ পাবলিক দিচ্ছে। তো যাদের জন্য দিচ্ছে তারা কি পাচ্ছে? আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের সমর্থন হারাচ্ছ। তা আমরা দেখছি যে আপনার রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এখানে গেছে, এরপর আমরা হাসনাতরা আসতে দেখলাম। তো হাসনাতও এখানে খুব বেশি তারা পাত্তা দেয় না। হাসনাত বলতেছে এটা সরকারের ব্যর্থতা, আমি কথা বলবো। তো এরা রাজপথে নামলেই তোমাদের কথা বলার সুযোগ হয়? 6 মাস তো হয়েছে, এমন না যেটা খুব আর্লি স্টেজ। ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে, সার্জিসের বিয়েতে সব সমন্বয়ক উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে, সবাই দায়িত্বশীল, কিন্তু ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয় না। আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন, নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনার বাসভবনের দিকে গেছে, তখন এরা যে সবাই মানে হাসনাত দৌড়ে আসছে, কেন এর আগে কেন তুমি গেলা না? তোমরা তো লিড করতেছো রাইট নাও, এর আগে কী করছে এটা আমরা জানি না, বাট আফটার মানে জুলাইয়ের একটা লাস্ট পর্যায়ে থেকে তোমরা ফোকাস হয়েছো। ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে। আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আছে, এদের কপালে তো অনেক দুর্গতি আছে, দুর্গতির মাত্র শুরু মনে হয়। আবার হাসনাত বলছে কি, আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে। তো কি বুঝাইতেছো তোমরা? মানে এই আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ, কালের কণ্ঠে রেকর্ডের এটা। হাসনাত বলছে যে কি, এই সরকার যদি না থাকে, আমরা যদি না থাকি ক্ষমতায় বা আইনাসিনে, কি একটা কথা বলছে চিন্তা করেন। বোঝানোর চেষ্টা করতেছে 1 লাখ 5 লাখ, মানে না রে বাবা, আগে 5 লাখ দেশ নাই না, পরে বেশিরটা বেশি দিস। বেশি খাইতে যে অল্পের লাগলো পাইতেছে না পাবলিক, মারা যাচ্ছে, কারোর চোখ নষ্ট হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। আর ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কাইটা দিবে, ঝুলাই দিবে। তোমরা তো দেশ ছেড়ে পালাই যাবে অনেকেই, এটা তো বাস্তবে দেশে এটাই হয়, দেশে বিদেশে সিটিজেন হয়ে যাবে। এরা যাবে কই? তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন। আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট, তোমাদের পতন শুরু হয়ে গেছে, এটা মনে রেখো। যেই গতিতে যাচ্ছ, যে ভুলগুলা হচ্ছে, এটা তোমাদের পতনের প্রথম ধাপ। হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই। আমরা যখন কথা বলছি কি হয়েছে, ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হয়েছে, দেশে যেতে পারে না কেন? কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে, দেখতাম যে রাস্তাটা রংলি চলতেছে। তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে। এক একজন হেলিকপ্টার উপদেষ্টা লাল গালিচারা ছাড়া হাঁটতে পারে না। বেটা 3 দিন আগে চপ্পল ভরিয়া ফেঁকে কাদায় দৌড়াইছো, ক্ষেতের মধ্যে হাঁটছো, এখন দিচ্ছে মানে চাটুকার আমাদের যে আমলাতন্ত্রের কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে, তোমরা কেন নিচ্ছ? এতটুকু তো সেন্স থাকা উচিত, এটা মানুষের কাছে কোন লেভেলে যাবে। রাস্তার মধ্যে তোমার ভাই জুতা ছাড়া দৌড়াচ্ছে, আন্দোলন করতেছে, তোমরা রেড গালিচা মারাইয়া হাঁটাইতেছো। যদি খালি উপদেষ্টা পদ না হইতো আর এই জায়গায় না হইতো, এক একটা টিউশনি কইরা ওই দর্জি দোকানে অথবা কাপড়ের দোকানে অথবা একটা অফিসের 15-20 হাজার 50,000 অথবা বিদেশ গিয়া আমাদের মতন কামলা দেওয়া ছাড়া এক একজনের চেহারা সুরত পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, সব জিরো। আজকে সর্বোচ্চ ফেসিলিটিস অর্জন করছো। কুমিল্লার ভাষায় একটা কথা আছে, খায় পাতে হাইজ্ঞা দেয়, বিষয়টা এরকম হয়ে গেছে। মানে যাদেরকে দিয়া তোমরা, তোমাদের পরিবারে কেউ মারা গেছে, প্র্যাকটিক্যালি গুলিবিদ্ধ হয়েছ, নাহিদের পাশা দেখছি লাল হয়েছিল, আর বাকি কারো তো কিছুই দেখি নাই। হারুন তুইলানি ছিল, কৃতজ্ঞতাবোধ থাকা দরকার। এখন ডাক দিয়ে দেখো রাজুতে কজন আসে, আর এই আহতরা যদি মাঠে নামে, মনে রাখছে বাংলাদেশ এদেরকে সাপোর্ট করবে। কেন? বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে, মজলুমের। আর তোমাদের আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে মনে হয় যে আহতরা কেউ রাস্তার মানে লীগ, আহত লীগ, এই লীগ, এই লীগ, ট্যাকটুক বক্কর চক্কর মারো। এদের সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান যেগুলো দরকার, এগুলো তোমরা ব্যবস্থা করে দিয়ে মানে
দিয়া যাইতেই হবে। তবে শেখ হাসিনার ছবিকে বিকৃত করে গ্রাফিতি আঁকা হয়েছে এবং এই গ্রাফিতিতে নিয়মিত বিভিন্ন জায়গাতে এগুলো তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া হয়েছে এবং রীতিমতো ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়েছে। এগুলো পুরনো ঘটনা। কিন্তু শেখ হাসিনার সেই যে গ্রাফিতি বা বিকৃত যে ছবি, সেই ছবি ময়লার বাক্সের উপর সেটে, অর্থাৎ ময়লার বাক্সগুলো বা ডাস্টবিন যেটা আমাদের রাস্তাঘাটে থাকে, সেই ডাস্টবিনে শেখ হাসিনা সেই গ্রাফিতি রেখে সেই শেখ হাসিনার নামে সেই শেখ হাসিনা ডাস্টবিন এটি স্থাপন করে এই বাংলাদেশে ময়লা আবর্জনা সেখানে ফেলা হচ্ছে এবং এই জিনিসটি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক কিংবা স্বাভাবিক যারা হাসিনা বিরোধী শক্তি আছে তাদের মদতে হোক, এই কাজটি করা হয়েছে এমন একটা জায়গাতে যে জায়গাটি মূলত সবসময় প্রগতিশীলতার, উদারতার এবং রাজনীতি মুক্ত সাহিত্য এবং শিল্প চর্চার একটা কেন্দ্র হিসেবে সেই স্থানটি বিবেচিত। আপনারা জানেন যে আমাদের যে ২১শে বইমেলাটি হয়, এখন এই বইমেলাটি হয় মূলত বাংলা একাডেমির প্রাঙ্গণ, তার সঙ্গে সঙ্গে এটার পরিধি বাড়ানোর জন্য তার উল্টো দিকে সরোয়ার্দী উদ্যানে হচ্ছে। তো বাংলা একাডেমির যে জায়গাটি, এটি পাকিস্তান জমানাতে গভর্নর হাউস ছিল এবং বাংলাদেশের যে পাকিস্তান জমানার যে ইতিহাস এবং সেই ইতিহাসে বাঙালিদের যে আশা আকাঙ্ক্ষা, বাঙালিদের যে স্বাধীনতার চেতনা এবং সার্বভৌমত্ব লাভের যে আগ্রহ, তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি এটির জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে সূতিকাগার, সেই সূতিকাগারের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সূতিকারের সঙ্গে যে বাড়িটির কন্ট্রাডিকশন ছিল সেটা হলো এই গভর্নর হাউস এবং সেই গভর্নর হাউসটিকে পরবর্তীতে বাংলা একাডেমিতে রূপান্তরিত করা হয় এবং সেখানে বইমেলা চালু রয়েছে এবং বাংলাদেশের এই বইমেলা ২১শে ফেব্রুয়ারি বইমেলা পৃথিবীর নাম করা যে কটি বইমেলা রয়েছে তার মধ্যে ঐতিহ্যগতভাবে নাম্বার 1। অর্থাৎ একটা মেলার পিছনে একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাসের সঙ্গে একটি ভাষা জড়িত। বইমেলার সঙ্গে একটা ভাষা জড়িত, অর্থাৎ একটা ভাষার জন্য আন্দোলন হয়েছে এবং সেই ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থা বলতে গেলে তছনছ হয়ে গেছে। এইরকম মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটা বইমেলা হবে, এরকম পৃথিবীতে আমি অন্য কোথাও দেখিনি। অন্য জায়গাতে বইমেলার পেছনে অন্য ইতিহাস আছে, কিন্তু বাংলাদেশের বইমেলার পেছনে স্বাধীনতার যে মূল তন্ত্র, প্রকৃতির যে মূল মন্ত্র, এই জিনিসগুলো অন্য বইমেলার সাথে সম্পৃক্ত নয়। তো কাজেই এই বইমেলাকে কেন্দ্র করে কিছু কিছু বিতর্ক যে হয়নি তা নয়, বিতর্ক হয়েছে। বাংলা একাডেমিকে নিয়ে বিতর্ক আছে, তারপরে সরোয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দান, এটাতে অনেকে এখানে ভ্রাম্যমাণ পতিতাদের সারা বছরে আড্ডা হয়, গাঁজা মদ ফেন্সিডিল খায়, কিন্তু ওগুলো নিয়ে মানুষ কিন্তু ওটা ইতিহাস হলো যে এখানে ৭ই মার্চের রেসকোর্সের ময়দানে ভাষণ হয়েছে। এই রেসকোর্সের ময়দানে বা এই সরোয়ার্দী উদ্যানে এখানে স্বাধীনতা স্তম্ভ রয়েছে এবং তারও আগে এখানে গণ আদালত বসেছিল সেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এবং সেই গণ আদালত থেকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটাই পরবর্তীতে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল আদালতের রায়ের মাধ্যমে তাদেরকে বিচার করার জন্য। তো সেই বইমেলা, প্রাণের বইমেলা, যেখানে সেই বসন্ত উৎসব হয়, সেখানে প্রাণের তারুণ্যের ছোঁয়া লাগে, সেখানে কবিতা গান, মানে একটা অসাধারণ বইমেলার যে পরিবেশ, এটা শেখ হাসিনা জামানার শেষের ৩-৪ বছর খুব খারাপ অবস্থা ছিল, অনেকে ভয়ে যায়নি, কিন্তু মোরাললেস এই প্রান্তরটি মুক্তমনা মানুষের জন্য, যাকে বলা হয় এটি একটি তীর্থস্থান এবং এই তীর্থস্থানে প্রথম রক্তাক্ত ঘটনা ঘটে হুমায়ুন আজাদকে যারা জঙ্গিবাদী লোকজন, উগ্রবাদী লোকজন, তালেবানি লোকজন, তারা এই প্রথম এখানে তাকে রক্তাক্ত করে। এরপরে এখানে আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়। তো এইগুলো যদি বাদ দেওয়ার পরে পুরো অঙ্গনটি হলো যাকে বলা হয় উদারতা, ন্যায়পরায়ণতা, নীতিনিষ্ঠতা এবং আগামী বাংলাদেশ গড়ার একটা যাকে বলা হয় এখান থেকে একটা মানচিত্র। তো সেই জায়গাটিতে
রাজনীতির প্রতিহিংসা বা রাজনীতির আবর্জনা, আপনি শেখ হাসিনাকে আবর্জনা বলতে পারেন, কিন্তু সেই আবর্জনা কেন আমি বইমেলাতে নিতে যাব? সেই আবর্জনা কেন টিএসসিতে নিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিতে হবে? সেই আবর্জনাটা আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে রাখেন। যে সকল ডাম্পিং স্টেশন রয়েছে, আপনি পুরো ডাম্পিং স্টেশন যেগুলো আছে, ময়লার ভাগাড় রয়েছে সিটি কর্পোরেশনের সারা বাংলাদেশে, সরকারিভাবে ঘোষণা করে দেন যে এখন থেকে যে কয়টা ময়লার ডাম্পিং স্টেশন রয়েছে বড় বড়, এইটার চারিদিকে শেখ হাসিনার ছবি আপনি চাপিয়ে দেন এবং যত ময়লার গাড়িগুলো আছে সেগুলোকে রং করে এই সব গাড়িতে, ময়লার গাড়িতে আপনি শেখ হাসিনার ছবি এঁকে দেন রাষ্ট্রীয়ভাবে। কিন্তু শেখ হাসিনার নামে একটি ডাস্টবিন তৈরি করে সেই ডাস্টবিন কেন বই মেলায় আসবে, এটা নিয়ে মানুষজন কিন্তু বিতর্ক করছে। এখানে শেখ হাসিনার পক্ষে নয়, বিতর্ক করছে যে আপনি তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে যদি আপনি মানে আবর্জনা বানাতে চান, তাহলে আপনি তো দেখা যাচ্ছে যে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আপনি আবর্জনা মানে মেখে দিলেন। আপনি ধরুন কোনো একটা মানুষ সে হাতে আবর্জনা নিয়ে নাড়াচাড়া করে, তো আপনি তাকে কি বলবেন? পাগল বলবেন বা নোংরা বলবেন, পাগল বলবেন, নোংরা বলবেন। কিন্তু নিজের যে গুর্জদ্বার রয়েছে, মলদ্বার রয়েছে, সেখানে আঙ্গুল ঢুকিয়ে কেউ যদি আবার সেই আঙ্গুল নিজে লেহন করতে থাকে, চোষণ করতে থাকে, আপনি তাকে কি বলবেন? বদ্ধ উন্মাদও তো তাকে বলবেন না, উন্মাদের সে যদি কিছু একটা থাকে এবং তাকে আপনি কি করবেন? ভয়ে তার ধারে কাছে যাবে না। ও মাই গড, এ কি সর্বনাশার লোকজন। আমি অনেক আগে একটা গাঁজাখোরের সেই সাক্ষাৎকার দেখেছিলাম। তো সেই গাঁজাখোর কি করেছে, তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক যে তুমি এইভাবে অবাধে গাঁজা খাও, তো তোমার কি কোনো সমস্যা হয় না, পুলিশ ধরে না? না, পুলিশ আর উল্টো আমাকে ভয় পায়, আমাকে বলে বাবা এখানে বসে গাঁজা খাও, কোনো সমস্যা নেই। তো বলে যে কেন এরকম হলো কেন? তো বলে যে আমাকে একবার পুলিশ ধরে নিয়ে গেছিলো থানায় এবং গারদে রেখেছিল, আমি সেখানে আচ্ছা মতো হেগে পুরা গারদ জড়িয়ে দিয়েছি, গারদে নিজের গায়ে মেখেছি, তারপর শেষে পুরো গারদের মানে ফ্লোর থেকে শুরু করে ওয়ালে এবং যে গারদের সামনের যে দরজা আসে সেই দরজায় সে আমার গু মেখে দিয়েছি। এরপরে গন্ধে পুরো থানা এমন অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে আর গাড়িতে না উঠিয়ে আমাকে ছেড়ে দিয়েছে যে বাবা তুমি আর এখানে আসো না, এরপর থেকে আমি স্বাধীনভাবে গাঁজা খাই। তো এই যে আবর্জনা নিয়ে আপনি যদি খেলাধুলা করেন তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এখন মূল ব্যাপার হলো ওই যে গাঁজাখোর যে কাজটি করেছে, বা আমি যে কাহিনী বললাম যে আপনি নিজের পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকিয়ে একেবারে নিজের কড়কড়ে জিনিস বের করে বা গন্ধওয়ালা জিনিস বের করে নিজের মুখে দিয়ে লেহন করলে আপনাকে যে ধরনের খারাপ মানুষ মনে করবে, তার চেয়ে খারাপ মানুষ যদি আপনি কোনো পবিত্র জায়গাতে, ভালো জায়গাতে আপনি মন্দ জিনিস ঢুকানোর চেষ্টা করেন, কোনো দেবালয়ে, কোনো ইবাদতখানাতে, কোনো শিক্ষালয়, কোনো ভদ্রলোকের চিন্তার জগতে, কোনো জ্ঞানী গুণী ব্যক্তির চিন্তার জগতে, বা কোনো উন্মুক্ত জায়গাতে যেখানে উন্মুক্ত জ্ঞান চর্চা হয়, সেই জায়গাতে যদি আপনি এরকম নোংরামির কাজকর্ম করেন তাহলে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে শেখ হাসিনার ছবিকে কেন্দ্র করে, শেখ হাসিনার ছবি যে ডাস্টবিনে ব্যবহার করা হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে আলোচনা করে, সমালোচনা করে। ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয় এবং থার্ড দরজের বিষয়ে অনেক কথা হয়। দর্শক শ্রোতা, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে উন্নত করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে নিয়েই কিন্তু মানুষে সব বিবৃতি করে বা তাকে নিয়ে এইসব কথা বলে এবং তাকে দেশ থেকে হটাতে চায় এবং শেখ হাসিনাকে দেশে আনতে চায়। এইসব কারা করে? যারা কিনা আওয়ামী লীগ সাপোর্ট করে এবং যারা কিনা শেখ হাসিনাকে দেশে আনতে চায় বা শেখ হাসিনার কর্মী, তারাই কিন্তু এই ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে এবং তাদের কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি থাকে না। তাদের যদি রাজপথে নামে তাদেরকে গণদুলাই হয়, তাদেরকে অনেক কিছু করা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।